অধ্যায় ১৬ সেই ছেলেটি এবং বব ২ দশক ধরে আমাকে একটা চরম প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ধারাবাহিকতা। ক্রিকেট বোদ্ধারা বলেন আমি নাকি অপরিণত এক ব্যাটসম্যান, ক্রিজে টিকে থাকার মতো আত্মনিয়ন্ত্রণ আমার নেই। কিন্তু এই মুদ্রার উল্টো পিঠটা কেউ শোনেনি। অনূর্ধ্ব ১৪ আর ১৬ লেভেলে আমি ছিলাম একজন নিখাত বোলার। অনূর্ধ্ব ১৯ লেভেলে আমি ৭ বা ৮ নম্বরে ব্যাট করতে নামতাম। কিন্তু আন্তর্জাতিক অভিষেকের সেই দিনটা সব পাল্টে দিল। নাইরোবির ওই ৩৭ বলের সেঞ্চুরি, যা তখন ছিল এক আস্ত অলৌকিক ব্যাপার, আমার ক্যারিয়ারের গতিপথ আর জীবনের গল্পটাকেই চিরতরে ঘুরিয়ে দিল। আমি আসলে ছিলাম একজন দ্রুতগতির লেগ স্পিনার যে একটু আধটু ব্যাট চালাতে পারে। কিন্তু ওই এক ইনিংসের পর আমার গায়ে সেটে দেওয়া হলো ব্যাটসম্যানের তকমা। স্টেডিয়ামে পা রাখলেই গ্যালারি থেকে ভেসে আসত কান ফাটানো গর্জন, ছক্কা ছক্কা। মানুষের প্রত্যাশার এই হিমালয়সম চাপ সামলানো সোজা কথা ছিল না। আমাকে এমন এক কাজে নামিয়ে দেওয়া হলো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ৮ নম্বরে খেলা একটা ছেলেকে ওপেন করতে পাঠানো হলো বিশ্বের বাঘা বাঘা বোলারদের সামনে। আমার ব্যাটিংয়ে যে কাঠামোগত গলদ ছিল তা আমি স্বীকার করি। সবচেয়ে বড় গলতই ধারাবাহিকতার অভাব। আমার স্টাইল আর মেজাজটাই ছিল এমন। একটা উপমা দিই, অস্ত্রের দুনিয়ায় মেশিনগন সবচেয়ে দ্রুত গুলি ছোড়ে, কিন্তু জ্যাম হয় সবচেয়ে বেশি। এই ফায়ার রেটই তার সবচেয়ে বড় শক্তি, আবার এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। ক্রিকেটের ২২ গজে আমি ছিলাম সেই আস্ত একটা মেশিন গান। শিকল পরানোর চেষ্টা বনাম বব উলমারের জাদুকারী মন্ত্র। চাপটা কেবল গ্যালারি থেকে আসত না, আসত ড্রেসিং রুম থেকেও। আমার কোচেরা, তালিকাটা বেশ লম্বা, সবাই চাইতেন আমি যেন আমার সহজাত খেলাটা পাল্টে ফেলি। তারা চাইতেন আমি যেন তাদের মতো প্রথাগত ক্রিকেট খেলি। আমার ঈশ্বর প্রদত্ত প্রতিভাকে শান দেওয়ার বদলে তারা আমাকে এমন কেউ বানাতে চাইতেন যা আমি ছিলাম না। ওই রক্ষণশীল কোচেরা দেখতে পেতেন না আমি কি করতে পারি, তারা শুধু দেখতেন আমার কি করা উচিত। এই দ্বন্দ্বে পড়ে আমি রাতেরীতি দিশাহারা হয়ে গেলাম। আত্মবিশ্বাস তলানিতে ঠেকে গেল। মনে হতো বিশ্বের সেরা বোলারদের সামনে ব্যাট হাতে ভুল করে ঢুকে পড়া এক অসহায় শিশু আমি। শব্দোষ আমি কোচদের দিচ্ছি না, কিন্তু কেউ যদি আমার পিঠে হাত রেখে বলতো, তুমি তোমার মতো খেলো, আমি আছি, তাহলে আমার গল্পটা হয়তো অন্যরকম হতো। এত বছর পর নির্দ্বিধায় বলতে পারি, সেই মানুষটা ছিলেন একমাত্র বব উলমার। ববের আমলের পরিসংখ্যান ঘাটলেই দেখবেন আমার পারফরমেন্স ছিল অনেক বেশি ধারালো, কারণ বব কখনো আমার পথে বাধা হয়ে দাঁড়াননি। তিনি আমাকে আমার সহজাত খেলাটা খেলতে উৎসাহ দিতেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি বলতেন, যাও, নিজের মতো খেলো, প্রতিপক্ষকে গুড়িয়ে দাও, কালকের জন্য কিছু ফেলে রেখো না, কোনো আক্ষেপ রেখো না। এই কয়েকটা জাদুকরী শব্দই আমার মরা আত্মবিশ্বাসে সঞ্জীবনী সুধা ঢেলে দিয়েছিল। আমার ভেতরের কিলার ইনস্টিংক্ট আবার জেগে উঠেছিল। আন্তর্জাতিক লেভেলের কোচিংয়ে হাত ধরে হাঁটার কিছু নেই। বব জানতেন আমি কি করতে পারি, আমার ব্যক্তিত্ব কেমন। তিনি জানতেন কিভাবে আমাকে আর আমার সতীর্থদের উদ্দীপ্ত করতে হয়। আজ মনে হয় ক্যারিয়ারের শুরু থেকেই যদি ববকে কোচ হিসেবে পেতাম, তাহলে হয়তো আমি আরও অনেক বেশি ধারাবাহিক হতে পারতাম, হয়তো সম্পূর্ণ ভিন্ন একজন খেলোয়াড় হতে পারতাম। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর, আমরা তাকে বড্ড তাড়াতাড়ি হারিয়ে ফেললাম। ২০০৭-এর ওয়ার্ল্ড কাপের সেই অভিশপ্ত রাত। ২০০৭ ওয়ার্ল্ড কাপে বব উলমারের মৃত্যু আমার ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভীতিকর একটা অধ্যায়। প্রথম দুটো ম্যাচে আমার উপর নিষেধাজ্ঞা ছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের কাছে হেরে আমাদের ওয়ার্ল্ড কাপ স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আর ঠিক ওই রাতেই বব আমাদের ছেড়ে চলে গেলেন। পরবর্তী দিনগুলোর কথা মনে পড়লে আজও শিউরে উঠি। পুলিশ, মিডিয়া, মানুষের ঘৃণা, আর তার ওপর ববকে শ্বাসরুদ্ধ করে বা বিষ খাইয়ে হত্যার গুঞ্জন, সব মিলিয়ে এক নারকীয় অবস্থা। আমাদের দিকেও সন্দেহের আঙুল তোলা হয়েছিল। আমরা আক্ষরিক অর্থেই ঘুমাতে পারতাম না। আতঙ্কে আমরা ২-৩ জন মিলে এক রুমে থাকতাম। ভেবে দেখুন, ইঞ্জি ভাইয়ের মতো ইস্পাত কঠিন এক সেনাপতিও একা থাকার ভাই মুস্তাক আহমেদের সাথে রুম শেয়ার করছেন। ইঞ্জি ভাইয়ের জন্য অধিনায়ক হিসেবে এর চেয়ে কঠিন সময় আর আসেনি। আমরা কেউই আসলে ওই ট্রমা থেকে পুরোপুরি বেরোতে পারিনি। ধুলোর আস্তরণ থেকে ফিনিক্স পাখির মতো উত্থান। ববের মৃত্যুর পর পিসিবি দলে একগাদা রদবদল আনল। ইঞ্জি ভাইয়ের ক্যাপ্টেন্সি গেল। মাত্র ২৫ বছর বয়সী শোয়েব মালিককে নতুন নেতা বানানো হল, যা ছিল এক চরম ভুল সিদ্ধান্ত।
তরুণ মালিকের এই দায়িত্ব পাওয়াটা দলের ভেতরকার রাজনীতি আর দলাদলিকে আরও উস্কে দিল। আর সবচেয়ে বড় ফাটলটা ধরল যখন সালমান বাটকে সহ অধিনায়ক করা হল। আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারিনি, কিন্তু খাদের কিনারা থেকেও তো ফিরতে হয়। ২০০৭ সালের মে মাসে আবুধাবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা খোলস ছেড়ে বেরোলাম। ২৩৬ তাড়া করতে নেমে ১৩৭ রানে ৫ উইকেট নেই। আমি ৭ নম্বরে নামলাম। কামরান আকমালকে সাথে নিয়ে লঙ্কান বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালালাম। মাত্র ৩৪ বলে ৭৩ রান, ৮টি চার, ৬টি ছক্কা। বিশেষ করে মালিঙ্গা বান্দারার শেষ ওভারে ৩২ রান নিয়ে ম্যাচটা ১১ ওভার হাতে রেখেই শেষ করে দিলাম। বব উলমার তখন বেঁচে নেই, কিন্তু তার সেই অমোঘ মন্ত্রটা আমার কানে বাজছিল, সবসময় নিজের মতো খেলবে। আমি সেদিন সত্যি আমার চিরচেনা বিধ্বংসী রূপে ফিরে এসেছিলাম। ইঞ্জি ভাইয়ের ওই বিদায়ী ম্যাচে একরাশ নেতিবাচকতার মাঝে ওই জয়টা ছিল আমাদের জন্য এক দমকা হাওয়া। কিন্তু ওই জয়গুলো ছিল আসলে একের পর এক ব্যর্থতার মাঝে কেবলই একটা ফল স্টার্ট, কারণ শোয়েব মালিকের নেতৃত্বে আমাদের সামনে অপেক্ষা করছিল আরও কঠিন সময়। অধ্যায় ১৭। অধিনায়ক, ভুক্তভোগী, সৈনিক এবং ত্রাস।
2009 সালে যখন আমাকে পাকাপাকিভাবে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলো, প্রথমে টি-20, পরে ওয়ানডের, ততদিনে আমি ঠেকে অনেক কিছু শিখে ফেলেছি। তাই আমি একটা চরম কট্টর পন্থা বেছে নিলাম। মাঠে চোখ ধাঁধানো পারফরম্যান্স আমার মূল অগ্রাধিকার ছিল না। আমার কাছে সবার আগে ছিল শৃঙ্খলা। আমি সবাইকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, ড্রেসিং রুমে কোনো রাজনীতির গন্ধ পেলেই আমি তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, সে সেঞ্চুরিয়ান হোক বা ম্যাচ উইনার। এটাই ছিল আমার মূল মন্ত্র, শৃঙ্খলা বিয়োগ রাজনীতি। এই দর্শনটা ছিল মূলত ইমরান খানের ঘরানার। নতুন কোচ ওয়াকার ইউনুসের সাথেও আমার এই চুক্তিই হয়েছিল। আমি খুব গর্বের সাথে বলতে পারি, সেই সময় থেকে আজ অবধি ড্রেসিং রুমে এর চেয়ে ভালো পরিবেশ আর কখনো আসেনি। আমার পর মিসবাহ-উল হকও একইভাবে ড্রেসিং রুম সামলেছেন, কোনো দলাদলি বা রাজনীতি ছাড়া। আমি রাজনীতি ঘৃণা করি। পাকিস্তানের প্রতিটি স্তরে আর সংগঠনে এটা এমন এক জিনিস যা আমাদের ছুঁড়ে ফেলা উচিত। আমরা তো এমনিতেই রাজনীতি আর প্রাসাদের ষড়যন্ত্র ডুবে থাকি। সেই কঠিন দিনগুলোতে দলে আমি যে রাজনীতি দেখেছি তা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানের, যার মূলে ছিল স্রেফ ইগো আর আত্ম অহংকার। কিছু খেলোয়াড় নিজেদের নতুন ইমরান খান ভাবতে শুরু করেছিল, মনে করত তাদের জন্যই বুঝি পুরো দল চলছে। তারা নিজেদের জন্মগত নেতা ভাবত, কিন্তু আদতে তারা ছিল এর যোজন যোজন দূরে। একজন সত্যিকারের নেতা তার দলকে সাথে নিয়ে চলে। একজন সত্যিকারের নেতা হল সেই জন যে চরম বিপদের মুহূর্তে অন্য কারো জবাবদিহি করার আগে নিজে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ায় এবং দলকে আশ্বস্ত করে যে আমি আছি, আমি সব সামলে নেব। এটাই তাকে মহান করে তোলে। সেই মানুষ যে ব্যাট হাতে, বল হাতে বা আগুনের মুখে ঝাঁপিয়ে পড়তে সবার আগে থাকে। অধিনায়ক হিসেবে বা সাধারণ খেলোয়াড় হিসেবেও আমার একটা অভ্যেসের কথা ভেবে আমি খুব গর্ববোধ করি। আমি সবসময় সিনিয়রদের চেয়ে জুনিয়রদের সাথে বেশি সময় কাটিয়েছি। সিনিয়রদের নিয়ে আমার কৌশল ছিল ভিন্ন। বড় ম্যাচের আগের রাতে আমি সিনিয়রদের ডিনারে নিয়ে যেতাম, তাদের পরামর্শ নিতাম, তাদের কৌশল বোঝার চেষ্টা করতাম, তাদের আত্মবিশ্বাস অর্জন করতাম এবং রণকৌশলের ব্যাপারে আমরা সবাই যেন একই বিন্দুতে থাকি তা নিশ্চিত করতাম। কিন্তু জুনিয়রদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল আলাদা। তাদের সাথে আমি সৈকতে যেতাম, ফুটবল খেলতাম, খেতে বেরোতাম বা নিছক আড্ডা দিতাম। ওয়াসিম আকরামের মতো কিংবদন্ত নেতারা আমাকে এভাবেই গড়ে তুলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ইমরান খান হতে চাওয়া নকল নেতারা সেভাবে কাজ করত না। আপনি যদি স্বৈরশাসক হতে চান, তবে আপনার কোনো সেনাবাহিনীর সেনাপতি হওয়া উচিত, ক্রিকেট দলের অধিনায়ক নয়। ভবিষ্যৎ যে কোনো অধিনায়কের প্রতি এটাই আমার উপদেশ। জুনিয়রদের এত কাছাকাছি থাকার মূল উদ্দেশ্য ছিল তাদের সমস্যাগুলো জানা এবং তাদের মনের ভেতর কি চলছে তা বুঝতে পারা। এতে তাদের সাথে আমার এক নিবিড় সম্পর্ক তৈরি হতো এবং দলের নারীর স্পন্দন আমি খুব ভালোমতো বুঝতে পারতাম। এর ফলে আমি তাদের সাহায্য করতে পারতাম, এমনকি তাদের সমস্যাগুলো যদি পিসিবির টেবিলে তোলার মতো হতো তবুও। ছেলেদের খুব কাছে থাকা, এটাই ছিল আমার স্টাইল। আজ ঈশ্বরের অশেষ রহমতে আমি যে কোনো কাউকে চ্যালেঞ্জ করে বলতে পারি, গত কয়েক বছরে আমার সাথে খেলা পাকিস্তান দলের যে কোনো সদস্যকে জিজ্ঞেস করে দেখুন, তারা এক বাক্যে স্বীকার করবে যে আমার অধিনায়কত্বেই তারা তাদের সেরা সময় কাটিয়েছে। আমাদের জয়ের পরিসংখ্যান হয়তো অন্য কথা বলবে, কিন্তু আমি এখানে সততা, শৃঙ্খলা আর দলের মনোবলের কথা বলছি। নেতৃত্ব দেবার সময় ছেলেদের প্রতি আমার এই রিল্যাক্সড বা হালকা মেজাজের জন্য অনেকেই আমার সমালোচনা করেছেন। ঠিক আছে, মেনে নিলাম। আমি কখনোই তাদের পার্টি করতে বা জীবন উপভোগ করতে বারণ করিনি। আরে ওরা তো তরুণ অ্যাথলিট। আমি তাদের দৃষ্টিভঙ্গি আর প্রত্যাশাটা বুঝতাম। সুযোগ পেলে আমিও তাদের সাথে আড্ডায় যোগ দিতাম। ছেলেদের কাছে আমার শুধু একটাই দাবি ছিল, মাঠের বাইরে তোমরা আমাকে মাত্র 10% শৃঙ্খলা দাও, আমার তাতেই চলবে। কিন্তু মাঠে, যেখানে আসল লড়াই, সেখানে আমাকে 110% দিতে হবে। মাঠে থাকা অবস্থায় তোমার শরীরে যতটা ঘাম আর রক্ত আছে সব নিংড়ে আমাকে দিতে হবে। এইটুকু আমাকে দাও, তারপর ম্যাচের আগে বা পরে তুমি যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। আমার সে ছোট্ট অধিনায়কত্বের ক্যারিয়ারে ছেলেরা এই চুক্তিতে বেশ খুশিই ছিল এবং তারা মাঠের প্রতিদানও দিয়েছিল। অধ্যায় 19, অধিনায়কত্ব এবং বিশৃঙ্খলা। 2009 সালের টি-20 বিশ্বকাপ জয়। অনেকে বলেন লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সেই রক্তক্ষয়ী হামলার নাকি কিছুটা প্রভাব ছিল আমাদের এই জয়ে। একটু ভুল বললাম, কিছুটা নয়, ওই হামলার কারণেই আসলে আমরা বিশ্বকাপটা জিতেছিলাম। টুর্নামেন্টের শুরুতে খাদের কিনারায় ঝুলছিলাম আমরা। গ্রুপ পর্বে ইংল্যান্ড আর লঙ্কানদের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। কিন্তু এরপরই শুরু হল ফিনিক্স পাখির মতো সেই প্রত্যাবর্তনের গল্প। প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে উমর গুলের সেই অবিশ্বাস্য স্পেল, 3-0-6-5, যেন সাক্ষাৎ বারুদ ঝরল 22 গজে।
ওই ম্যাচেই আমি একটা পাগলাটে ক্যাচ নিয়েছিলাম। স্কট স্টাইরিস ২২ রানে ব্যাট করছে, যে কোনো মুহূর্তে ম্যাচ কিউইদের পকেটে নিয়ে যাবে। লং অনের বাউন্ডারির সীমানার দিকে আক্ষরিক অর্থেই প্রাণপণ দৌড়ে বলটা লুফে নিলাম। আজ পিছন ফিরে তাকালে বুঝি ওই ক্যাচটাই ছিল পুরো টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচ, ক্রিকেট বোদ্ধারা তো আমাকে আগেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, কিন্তু সেদিন আমি খেললাম আমার স্বভাববিরুদ্ধ এক হাফ সেঞ্চুরি। এর নেপথ্যে একটা গল্প আছে। নিউজিল্যান্ড ম্যাচের পরেই আমি ইউনিস খানের কাছে গিয়ে সরাসরি বলেছিলাম আমাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দিতে হবে, ৩ নম্বরে নামতে চাই। আমার লক্ষ্য ছিল দলের গুরুভার নিজের কাঁধে তুলে নেওয়া। ইউনিস কোনো প্রশ্ন করেননি। আমরা যেন ২ যোদ্ধা একটা অলিখিতা চুক্তিতে সই করলাম। এরপর জ্যাক ক্যালিসকে সপাটে পুল করে বাউন্ডারির ওপারে পাঠালাম, আনন্দে তাকে ফ্লাইং কিস ছড়ে দিয়েছিলাম। জোহান বোথাকে হাঁকালাম টানা ৪ বাউন্ডারি, আর বল হাতে হার্শাল গিবস আর ইবি ডিভিলিয়ার্স দুজনেরই স্টাম্পের মাঝখানের ফাঁক গোলে বল সোজা উইকেটে আঘাত হানল। বহু বছর পর সেদিন আমি এক বুক মুক্ত বাতাস নিয়ে খেলছিলাম, মাথায় কোনো চাপ ছিল না। ধারাভাষ্যকার হর্ষ ভোগলেকেও সেটাই বলেছিলাম। লাহোরের সেই ভয়াবহ হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট যখন আমাদের দেশ থেকে নির্বাসিত, তখন এই একটা সুযোগই ছিল পাকিস্তানকে নতুন করে চেনানোর। লর্ডসের ফাইনালেও আমি আমার চেনা কসাই রূপে ছিলাম না, বরং ইনিংস গড়ার কারিগর হয়ে উঠেছিলাম। ১৯ বলে ১৭ রান করা পর্যন্ত আমার ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসেনি। এরপরই মুরালি ধরনের ওপর চড়াও হলাম, টানা ১ ছক্কা আর ১ চার। ওই দিন লর্ডসের ব্যালকনিতে আমরা রাজার আসনে বসলাম, আর ইউনিস খান টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বলে কথা, রূপকথার পরেই শুরু হয় ট্র্যাজেডি। অস্ট্রেলিয়া সফরে চরম হোয়াইট ওয়াশ, আর ইউসুফ ও ইউনিসের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খাড়া। এমনকি আমি নিজেও বল কামড়ানোর দায়ে নিষিদ্ধ হলাম। হ্যাঁ, মরিয়া হয়ে জেতার নেশায় আমি ওই জঘন্য কাজটা করেছিলাম, যার জন্য আমি আজীবন অনুতপ্ত। এরপর এলো আমার সামনে হিসাব ডেটানোর পালা। আমি দলের অধিনায়ক হলাম। আমার দর্শন ছিল খুব সোজা, নৈয়ত বা উদ্দেশ্য ঠিক তো সব ঠিক। নৈয়ত পরিষ্কার না থাকলে ওপরওয়ালার সাহায্য মেলে না। এমনকি আমার কড়া সমালোচক ইউসুফের জন্য আমার মনের দরজা খোলা ছিল। আমি তাকে দলেই চেয়েছিলাম। জুনিয়রদের ওপর ভরসা রেখেছি, তাদের নিয়ে শপিংয়ে গেছি, পার্টি করেছি। আমি চেয়েছিলাম ড্রেসিং রুমের বদ্ধ পরিবেশটা ভেঙে দিয়ে এমন একটা সম্পর্ক গড়তে, যেখানে ছেলেরা প্রাণ খুলে আমার কাছে তাদের সব ভয়ের কথা বলতে পারে। ২০১০ সালের এশিয়া কাপ, শ্রীলঙ্কায় আমার প্রথম অ্যাসাইনমেন্ট। ২ সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্ট সেরা হলাম। ভারতের বিপক্ষে আমরা প্রায়ই জিতে গিয়েছিলাম। ২৫ বলে ৩২ করেছিলাম আমি। কিন্তু শেষ মুহূর্তে হরভজন সিং আমাদের তরুণ পেসার মোহাম্মদ আমিরকে ছক্কা হাঁকিয়ে আমাদের বুক ভেঙে দিল। শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ বলে ১০৯ রানের এক সাইক্লোন বইয়ে দিলাম। মুরালীধরন একাই দিলেন ৭১ রান, যার মধ্যে আমার ৫টি ছক্কা ছিল। বাংলাদেশের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করে দলের স্কোর নিয়ে গেলাম ৩৮৫/৭, আর সেই সাথে ভেঙে দিলাম সনাত জয়াসুরিয়ার ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড। কিন্তু এত কিছুর পরেও সেই ড্রেসিং রুমের বিষাক্ত পলিটিক্স পুরোপুরি শেষ হল না। এশিয়া কাপে হঠাৎ করেই আমাদের ব্যাটিং লাইন আপের ওই তাসের ঘরের মতো ভেঙে পড়াটা ছিল সেই অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। পাকিস্তানের রাজনীতি আর দলাদলি নিয়ে একটা কৌতুক বেশ প্রচলিত। নরকে এক নতুন পাপীকে ঘুরিয়ে দেখাচ্ছে শয়তান। একটা বড় কড়াইয়ের ফুটন্ত তেলে এক লোক ওঠার চেষ্টা করছে, আর শয়তান তাকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। পাপী জিজ্ঞেস করল, ওরা কারা? শয়তানের জবাব, ওরা হলো ব্যাংকার আর আইনজীবী। সারা জীবন মানুষের রক্ত চুষেছে, তাই ওদের এই শাস্তি। একটু পর পাপী দেখল আর একটা কড়াই, সেখানে তেল ফুটছে, কিন্তু শয়তানের কোনো পাহারাদারি নেই। কারণ জানতে চাইলে শয়তান এক গাল হেসে বলল, আরে এটা হলো পাকিস্তানের কড়াই, এখানে আমার নজর রাখার কোনো দরকার নেই। যেই একজন পাকিস্তানে ওপরে ওঠার চেষ্টা করে, নিচের আরেকজন পাকিস্তানি তাকে টেনে ধরে আবার ওই ফুটন্ত তেলেই ফেলে দেয়। অধ্যায় ২০। প্রাসাদের ষড়যন্ত্র।
শূন্যে ভাষা বল ও বিদায়ের নীলখাম। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টো টি-20 জিতলাম, কিন্তু এরপর লর্ডসে শুরু হলো প্রথম টেস্ট। পরিস্থিতি একই। আমি দেখতে পাচ্ছিলাম সেই বুকিরা তখনও ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে ঘুরে বেড়াচ্ছে। লর্ডসের ওই টেস্টেই আমার মনে হতে লাগল, পাকিস্তান ক্রিকেটের কি হল, আমাদের সবার কি হল। চতুর্থ দিনের খেলা চলছে। 220 রানে 6 উইকেট নেই আমাদের। মার্কাস নর্থ বোল করছে। আমি সুইপ করলাম, বল উঠল শূন্যে। ধরা পড়লাম বাউন্ডারি লাইনে। ওই বলটা যখন শূন্যে ভাসছিল, ঠিক ওই কয়েক সেকেন্ডের ভগ্নাংশেই আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আমি আর পারছিলাম না। এই পুরো নোংরা সিস্টেমটার ওপর আমার বিতৃষ্ণা এসে গিয়েছিল। এর আগেই ওই ম্যাচের মাঝামাঝি সময়ে আমি সালমান বাটকে বলে দিয়েছিলাম দলের দায়িত্বটা বুঝে নিতে। হ্যাঁ, মাঝপথে দল ছেড়ে আসাটা আমার উচিত হয়নি। আমার আরও অনেক কিছু করার ছিল। কিন্তু পিসিবির ওই নিষ্ক্রিয়তা, চোখের সামনে জেনে শুনে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, এসব আমাকে পাগল করে দিচ্ছিল। আমি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলাম সবার ওপর, নিজের ওপরও। সেজন্যেই আমি সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে পরিবারের কাছে ফিরে আসি। হ্যাঁ, আমি হাল ছেড়ে দিয়েছিলাম। সোজা কথায়, আমি পিছু হটেছিলাম।